গুড মর্নিং সবাইকে। আজ বৃহস্পতিবার। কেমন আছে তোমরা সবাই? তো ওয়েদারটা মোটামুটি ভালোই চলছে, খুব গরম না খুব ঠান্ডা না। যাই সকালে সব কাজ হয়ে গেছে, ঠাকুরের সব কাজ করে নিয়েছি, বাসন টাসন মেজে ঠাকুর সিংহাসন পোছে ঠাকুরের কাপড় টাপড় ছাড়িয়ে সব তো করে নিই, খালি পুজোটা দুপুরে দিই। আর এখানে হচ্ছে ওটসের পরোটা, আজকে ওটসের রুটি, পরোটা বলবো না, তেল খুবই কম, তো ওটসের রুটি আর সস দিয়ে খাবো। আর এখন সেদ্ধ করে নিয়েছি, এগুলো কালকে রাতেই কেটে রেখে দিয়েছিলাম কপিটা ছাড়া, তো সেদ্ধ করে নিলাম। আজকে মুগ ডাল হবে সবজি দিয়ে। চলো আপাতত টিফিনটা খাই, তারপরে আসছি। পেছনের বাড়িতে তো সকাল থেকে এই বাজনা বাজছে, মাঝখানে একটু কমেছিল বন্ধ, এখন আবার শুরু হয়ে গেছে। এই আওয়াজটা নেওয়া যায় না। এই ছট পুজোর প্রত্যেক বছর ছট পুজোর দিন এত আওয়াজ, ঢাকের আওয়াজটা একটা মিষ্টি, কিন্তু এই আওয়াজটা খুব কানে লাগে, ভীষণ কানে লাগে, পাতলা না, ভীষণ কানে লাগে। যাই হোক, হ্যাপি ছট পুজো। শুরু হচ্ছে এই সময় ঠেকুয়া, এই আজকের দিনে ঠেকুয়া খেতে এত ভালো লাগে। দেখা যাক কি হয়, যদি বানাতে পারি। এখন তো আর পাই না, আগে প্রচুর পেতাম। বিয়ের আগে বাবা নিয়ে আসতো, বাবার অফিসের বাবার বন্ধুদের অনেকে আছে, ঠেকুয়া নিয়ে আসতো, বিয়ের পরে অফিস থেকে পেত। এখন তো আর পাওয়া যায় না, কেউ দেয় না। চলো, এখন 11:15 বাজে, আমার রান্না শেষ হয়ে গেল। আজকে নিরামিষ শর্টকাট রান্না করেছি, সবজি দিয়ে ডাল হলে আর কিছু লাগে না, ওই দিয়েই খাওয়া হয়ে যায়। যাই হোক, ডালের সাথে ভাজাও কিছু করব না, কারণ সবজি আছে ওতে। আর পোস্ত, বৃহস্পতিবার 2 সপ্তাহ পর আবার পোস্ত করছি। গেল বৃহস্পতিবারও করিনি, তার আগের বৃহস্পতিবারও বোধহয় অন্য কিছু করেছিলাম। গেল বৃহস্পতিবারে তো খিচুড়ি করেছিলাম, কালী পুজো ছিল, আর তার আগের বৃহস্পতিবারও পোস্ত করিনি। যাই হোক, তারপর আজকে করলাম, ব্যাস হয়ে যাবে, দারুণ খাওয়া। আর সেদ্ধ তো তার সাথে, সেদ্ধ বা শাক এগুলো তো থাকেই, হয়েই যাবে। চলো, এখন এই বাজনাটা বন্ধ হয়েছে, ওফ, মানে শান্তি লাগে। এই কি আওয়াজ, একদম পুরো মনে হচ্ছে কাঁপছে, ঘরে হাঁটছি মনে হচ্ছে আমার সাথে সাথে পা কাঁপছে, এত আওয়াজ। এই মাঝে মধ্যে বাজাক বাবা, কিন্তু সারা দুপুর বাজাবে। গেলবারও তাই, সারা দুপুর শুতে পারিনি, মানে সারা দুপুর এই বাজিয়েছে। আর মাথার পেছনে এইখানটা নিচেটা বাজায় তো খুব লাগে। দেখা যাক এবারে কি করে। গেলবারে তো সারাক্ষণ বাজিয়েই গেছে, এবারে দেখছি একটু থেমে থেমে বাজাচ্ছে। এবার দুপুরে কি করো যায় না, দেখা যাবে দুপুর থেকেই বাজাতে শুরু করলো একদম রাত অবধি। এদের কত যে চলবে কতক্ষণ তার ঠিক নেই। চলো, রান্না তো হয়ে গেল, এবার পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে স্নান টান করে পুজো করব। আচারগুলো এতে ভরে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো, এতে আছে, এতে একটা আর 1 শিশি ভরে রেখেছি, ওটা রোদে দিয়েছি, এগুলো তো রোদে দেওয়া যাবে না। স্নান হয়ে গেল, এখন পুজো করতে যাব। সকালবেলায় ফুল তুলে রেখেছিলাম, টগর ফুল। আজকে এই টগরগুলো এত বড় বড় ফোটে, আর কি গন্ধ। কালকে সন্ধ্যাবেলায় আর মানে কড়িগুলো হয়েছে তো একটু ফোটা ফোটা ব্যাপার থাকে, সন্ধ্যাবেলায় দেখছি যে কি গন্ধ বেরোচ্ছে, তার মানে কালকে 4টে ফুল ফুটবে। সকালবেলা দরজা খুলেই সুন্দর গন্ধ। যাই হোক, রোজ আমি ফুলের কথাই বলছি, কেন কি আমার ভালো লাগছে দেখতে। আর সুমনা চৌধুরী, তুমি বলেছো তোমার গাছ, মানে ফুল গাছ আছে ছাদ বাগানে, তারপর তোমার পাখি আছে, সবই আছে। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হচ্ছে যে আমি তোমার ছাদ বাগানে গিয়ে ফুল তুলি, পুজো দিই, বেশ ঝুড়ি ভরে, খুব ভালো লাগে আমার এগুলো। ছোটবেলায় মানে ফুল তোলা আমার একটা নেশা ছিল। ছোটবেলাতে
যখন মানে আমাদের বাড়ি মা কালী আছে, তো তোমরা তো জানোই, অনেকেই জানো, অনেকে জানো কিনা জানি না। সকালবেলা মানে ভোরবেলা আমার ইয়ে ছিল যে ফুল তোলা, মানে নিজের বাড়ি তুলবো তো বটেই, তারপরে পাড়ায় তোলা। হ্যাঁ, ঠাকুমা বলতো, আমার বাড়ির নাম টুস্কি ছিল, তো বলতো টুস্কি থাকতে আমার ফুলের কোনোদিন কোনো অভাব হবে না। শিউলি ফুলের টাইমটায় না, এই শীত শরৎকালে আমি মানে ভোরবেলা উঠে এক ঝুড়ি ফুল তুলে আনতাম। প্রত্যেক দিন আমার এটা নেশা ছিল। বাবা বকতো, অত ভোরবেলা যেতাম, মানে 4:45-4টের সময় উঠে ফুল তুলে যেতাম, বাকিরা তো সব নিয়ে নেবে। সেই জন্য সবার আগে আমি যাব, ফুল তুলবো, এক ঝুড়ি ফুল নিয়ে আসবো, মালা গাঁথবো, পুজো দেবো মাকে, শিউলি ফুলের মালা পরাবো, এই একটা নেশা ছিল। তো খুব মানে করতাম। সকালবেলা কি করতাম, ভোরবেলা একবার বাবা বকতো বলে একবার টুক করে ছিটকিনিটা খুলে শুয়ে পড়তাম। বাবা আওয়াজ পেতো, দিয়ে দেখলো না শুয়ে আছি, যাইনি, ভাবছে অন্য আওয়াজ। তারপরে বাবা আবার ঘুমিয়ে যেত, তারপরে আমি গিয়ে টুক করে বেরিয়ে যেতাম, গিয়ে ঝুড়ি নিয়ে, বড় ঝুড়ি মানে বড় বড় ঝুড়ি ছিল, এই ঝুড়ি নিয়ে চলে যেতাম ফুল তুলতে। এটা আমার একটা নেশা ছিল। সেসব দিন সত্যি মনে পড়ে, ওই সব দিন কত ফুল তুলতাম, কত ইয়ে করতাম, মানে খুব ভালো লাগতো। তাই জন্য ফুল পাখি আমার ভীষণ ভালো লাগে। ইচ্ছা তো করে টিয়া পাখি পুষতে, কিন্তু এখন তো মানা, খুব ইচ্ছা করে। আমি তাই জন্য যখনই পাখি দেখি আমি খালি দেখতেই থাকি, ওরা কি করছে, ওরা কি ইয়ে করছে, অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকি, এগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকে এই জবা, টগর এসব ফুটেছে, আজকে আর অপরাজিতা ফোটেনি একটাও, নয়নতারা অনেক ফুটেছে। এগুলো সব তুলে রেখে দিয়েছিলাম সকালে, শুকিয়ে যাবে বলে। তো এখন চলো, বাইরের মালা টালা তো আনা হয়েছে, ফুল আনা হয়েছে, পুজোটা দিয়ে নিই, তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। এই সবজি দিয়ে ডাল, পোস্ত আর পেঁপে সেদ্ধ আর একটু চাটনি আছে, এই খাওয়া। ঘুরে নেই, এখন বাজে 7:30। চলো রেডি হয়েছি। আজকে হেঁটে হেঁটে এলাম, বিকেলে তাড়াতাড়ি হাঁটতে যাই, কেন কি সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। 4:30 পৌনে 5টার মধ্যে হাঁটতে চলে যাচ্ছি, যে তাড়াতাড়ি হাঁটা হয়ে যাবে। তারপরে এসে মানে তারপরে সন্ধ্যের পরে আর হাঁটতে ভালো লাগে না, তারপরে না গল্প অল্প করে নামি। তাই সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেলাম, এখন যাচ্ছি। অল্টারের পালা চলেছে কদিন ধরে, খালি এটা ওটা সেটা অল্টার করতে দিচ্ছি, সেই জন্য বারবার দিচ্ছি, আবার নিয়ে আসছি। এই যাচ্ছি, আবার ওই দিয়েছিলাম, সেগুলো আবার নিয়ে আসছি। একটা জিনিস ভুলে গেলাম, এই সৌমি যে মানে সেটটা অর্ডার দিয়েছিল, সেটা তো ফেরত চলে গেল। আবার দেওয়া হয়েছিল, সেটা আবার পিঙ্ক দিইনি, এবার হলুদ দিয়েছি, হলুদটা পেয়েছি। সেবারে হলুদটা ছিল না, তো হলুদ পেয়ে গেছি, এবার হলুদটা অর্ডার দিয়েছি, এসেও গেছে আজকে, পায়েলের কাছে রয়েছে, ভুলে গেলাম দেখো আনতে। যাই হোক, ওটা ভাবলাম পরে দেখবো যে হ্যাঁ আসছি, আসছি, ওটা পরে দেখবো, ভাবলাম যে যদি ইয়ে হয় ওটা অল্টার করতে দেবো, ভুলে গেলাম। যাই হোক, যাবো এখন, দেখি যদি পরে দেখি ঠিকঠাক আছে, তাহলে ওটা নিয়ে, যদি ঠিক না থাকে ওটা নিয়ে চলে যাবো অল্টার করতে, আর যদি ঠিক থাকে তাহলে দেবো না। যাই হোক, কি গরম লাগছে, এই কুর্তিটা পরে না ভীষণ গরম লাগে, মানে পুরো চাপা তো, পুরো একদম কলার ফলার আমি একটুখানি যেন মুড়িয়ে দিয়েছি, পুরো পেছন থেকে সামনে থেকে কলার পুরো একদম বন্ধ থাকে, তো বহুত গরম লাগে। যাই হোক, এটা মানে এত সুন্দর এই কুর্তিটা, সেটটা, এই কাজটা এত ভালো লাগে, কিন্তু এটা আর বাইরে পরতে পারবো না, কেন দেখছি পিঠের কাছে না একটু হালকা ফেসে গেছে, একটা সুতো ফাঁসা মতো হয়ে গেছে, তো ওটার মানে ভালো জায়গায় আর পরা যাবে না। তো এই কাছে পিঠে যাচ্ছি বলে এটাকে এখন পরে নেবো, বাইরে তো পরতে পারবো না। এটা এত সুন্দর লাগে, কালারটাও এত ভালো লাগে, এই কাজটাও এত ভালো লাগে, তাই জন্য ভাবছি এটাকে একদম চুটিয়ে পরে নেবো, পরে নিয়ে তারপরে ফেলে দেবো, কোনো ব্যাপার না, এই কাছে পিঠে এই জন্য পরে নেবো। চলো এখন যাই, আপাতত নিয়ে আসি জিনিসগুলো, তারপরে এসে যা করবো। বেগুন ভাজবো আজকে, এই বেগুন বার করে রাখলাম, কেন ফ্রিজের থেকে বার করলে না ঠান্ডায় খুব তেল টানে, তাই জন্য বার করে রাখলাম। বেগুনগুলো ফ্রিজে থেকেও কিরম হয়ে গেছে, জানি না এটা খাওয়া যাবে কিনা, দেখবো, যদি ভেতরে খারাপ হয়ে যায় তাহলে ফেলে দেবো। এটা ভালো আছে, এটা পুরো ভালো আছে, এটা ভাজবো তাহলে। যাই হোক, চলো এখন যাই, বেরোই। হাই, ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে এখন 8:15। তা একটা কমেন্ট পড়লাম আজকে, সকাল থেকে এমনি কিছু বলিনি কেন, খুব এনগেজ ছিলাম আমি নিজের একটা কাজে। তা
তা একটা বন্ধু লিখেছেন যে পার্সোনাল ব্যাপারগুলো বলে দিলেও ভালো হয়, সব কিছু তো পার্সোনাল বলাই যায় না, না? তাই জন্য ওটাতে ডিকশনারিতে ওর ওয়ার্ডটা দিয়েছে পার্সোনাল, মানে ব্যক্তিগত। যাই হোক, দেয়ার আর ফিউ থিংস যেটা পাবলিকে ব্রডকাস্ট করা যায় না, সব জিনিস, হ্যাঁ না? তোমরাও তো রাখো, কিছু কনফিডেন্সিয়াল থাকে না, অনেক কিছু ব্যাপার, কাজকর্মের ব্যাপারও থাকে। যাই হোক, এনিওয়েজ, শাবানা কুকবুক যেটা বলেছে আমার খুব ভালো লেগেছে। মানে বলেছে, মানে জিজ্ঞাসা আছে ওনার যে ঘরে বসে কি করে লাইফ সার্টিফিকেট দেওয়া যায়, এইটাই বুঝলাম আপনার কমেন্ট থেকে। তা খুবই ইজি ব্যাপার অ্যাকচুয়ালি। এতে মোবাইল দিয়ে কি করে দেবে, তো এতে দুটো হচ্ছে, আমি নিজের মোবাইলের দিকে দেখছি, কেন ওটা দেখাতে হবে আমাকে। দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে নিজের মোবাইলে। ফার্স্ট অ্যাপ হচ্ছে তোমার আধার ফেস আইডি, আধার ফেস আরডি, ঠিক এরকম হবে দেখতে অ্যাপটা, ভালো করে দেখে নাও। আধার ফেস, এটা উল্টো দেখাচ্ছে, যাই হোক ফটোটা দেখে নাও। আধার ফেস আরডির, আধার ফেস আরডি, এটা একটা আগে ইনস্টল করতে হবে। এটা যখন ইনস্টল করে নেবে, ওইটা আর খুঁজে পাবে না অ্যাজ এ অ্যাপ, ও ভেতরে হাইড হয়ে থাকে, লুকিয়ে থাকে ওটা। ওটা তো অন্য অ্যাপ যখন আমরা ডাউনলোড করি দেখতে পাই, তো এটা দেখতে পাবো না, কিন্তু সিস্টেমে থাকবে, এটা কাজ করবে। আর সেকেন্ড হচ্ছে, এইটা হচ্ছে জীবন প্রমাণ, এইটারও লোগোটা দেখে নাও, দেবার সঙ্গে সঙ্গে আসবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ এটা, জীবন প্রমাণ বলে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার লেখা আছে। এই দুটো অ্যাপকে ডাউনলোড করে দিতে হবে, ঠিক আছে? এবার জীবন প্রমাণটা খুলবে, অ্যাপ ইনস্টল হয়ে গেল, এবার জীবন প্রমাণটা খুলবে। ওতে অপারেটার্স লগ ইন চাইবে। অপারেটার্স লগ ইন মানে যে অপারেটর যে কাজ করতে চাইছে এটার ওপর, তা নিজের আধার নম্বর, নিজের মোবাইল নম্বর, নিজের ইমেল আইডি না দিলে, হ্যাঁ দিতে হবে, অপারেটরকে দিতে হবে, সেই সব দিয়ে লগ ইন করতে হবে। ওটিপি আসবে, যে মোবাইল নম্বরটা দেবে ওই দিয়ে অথেন্টিকেশন হয়ে গেল। মানে ওই লোকটা যেরকম কমন সার্ভিস সেন্টারে হয়, সেটা স্টার্ট করার সময় একটা লোকই লগ ইন করে, তা ওই লগ ইনটা সে করে নিল, যে অপারেটর, মানে ঘরে বসে আমি অপারেটর, আমার জন্য করছি বা মায়ের জন্য করছি, বা তুমি অপারেটর, আপনি অপারেটর। তা এইটা হলো, এটা লগ ইন করার পরে নেক্সট এসে যাবে এবার কারোর জন্য ভরার জন্যে, হ্যাঁ না? তখন আবার ওটাকে ক্লোজ করে আবার যেই করবে সঙ্গে সঙ্গে ওই অ্যাপটাকে ক্লোজ করে দিতে হবে। আবার চালু করলে তারপর সঙ্গে সঙ্গে আবার এবার চাইবে পেনশনার ডিটেলস। এতে কয়েকটা জিনিস খুব হাতের কাছে রাখতে হবে, যেটা আমি লিখে রেখেছি: আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিপিও নাম্বার, আর জানতে হবে টাইপ অফ পেনশনটা কি। মানে ওতে না যখন এইগুলো লেখা আসবে, তার পাশে অ্যারো আসবে, সেটাকে টাওয়ালেই সঙ্গে সঙ্গে সে এলআইসির পেনশন নিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন নিচ্ছে, নাকি ইপিএফও অফিস থেকে পেনশন নিচ্ছে, না সার্ভিসের পেনশন নিচ্ছে, সার্ভিস মানে ডিফেন্সের পেনশন নিচ্ছে, এই কলমগুলো কিন্তু ভরতে হবে খুব সাবধানে, হ্যাঁ না? ডিসবার্সিং এজেন্সি কে, ডিসবার্সিং এজেন্সি যেরকম আমাদের ডিফেন্সের পিসিডিএ এলাহাবাদ, এটাই সবাই লেখে যারা স্পার্সে মাইগ্রেটেড আছে, হ্যাঁ না? স্পার্সের নাম্বারটা দিতে হবে, কিন্তু পিপিও নাম্বার খেয়াল রাখবে, স্পার্সের নাম্বারটা দিতে হবে, স্পার্সে মাইগ্রেট থাকলে, আর না থাকলে নর্মালটা দেবে। আর ডিসবার্সিং এজেন্সি তখনই পিপিও, মানে এইটা না অ্যাকচুয়ালি এটা আলাদা করে একটা বানাতে হবে, কিন্তু এটা সবাই তো দেখবে না কার দরকার। ধরো তোমার দরকার, তুমি মানে আপনার দরকার বা আপনার হাজব্যান্ডের দরকার, তারা ফোন করে নিক, আমি বুঝিয়ে দেবো। কালকেও একটা ভদ্রলোকের আর্মির আমি করব, কালকে হয়তো ক্যান্টিনে গিয়ে ওনাকে করে দিতে হবে জিনিসটা, ক্যান্টিনে উনি আসবেন, করে দিতে হবে। তা এইসব করার পরে এজেন্সি অনেক কিছু লিখতে হবে। পেনশন অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে লিখতে হবে, যেটাতে পেনশন আছে, একদম কারেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে। এইটা লেখার পরে তারপরে ওখান থেকে ওটা নেক্সট যেই দেয়া হবে, তখন ফেসের ওই যে অ্যাপটা করে রেখেছি, ফেসের অথেন্টিকেশন চাইবে আধারের সঙ্গে। এরম করে ফেসটাকে মোবাইলের সামনে এরম করে রাখতে হবে, একটা গোল আসবে, গোলের মধ্যে পুরো ফেসটা রাখতে হবে, চোখটা এরাম করতে হবে, চোখের মনির থেকে বায়োমেট্রিক ওইটা করবে ওরা। এই মোবাইল থেকে বায়োমেট্রিক ডিভাইস চাই না, এটা করবে। আর সঙ্গে সঙ্গে ওইটা হওয়ার সঙ্গে সঙ্গে বলে দেবে যে আপনার এইটা একটা সার্টিফিকেট এসে যাবে, যে এটা অ্যাকসেপ্ট, মানে আমরা এটা রেজিস্টার হয়ে গেল। এবার ওরা ব্যাংকে পাঠাবে বা এজেন্সিকে পাঠাবে, পিসিডি এলাহাবাদ,
সেখান থেকে 2-3 দিনের মধ্যেই আর একটা এসে যাবে কনফার্মেশন উইথ ফটো যে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। খুবই ইজি প্রসিজার। আর ডিটেলসে জানতে হলে ডিসক্রিপশন বক্সে আমার নম্বর এখন নেই, আগেকারতে আছে, তার থেকে নিয়ে আমাকে ফোন করবেন, মানে যেই করুক, আপনার হাজব্যান্ডও বা ভাই বা যে কেউ যার লাগবে, আমি তাহলে ভালো করে মানে ভিডিও কল করে বুঝিয়ে দেবো। কেন এটা জেনারেল পাবলিকের জন্য যদি আমি দিই, সবাই তো পেনশনার না, তা টাইম ওয়েস্ট হবে। সবাই ভালো থেকো, আবার কথা হবে পরে। হ্যাঁ, আপনাকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে আধার বায়োমেট্রিক যদি লক থাকে সেটাকে আনলক করে কিন্তু কাজটা করতে হবে, তা নাহলে ওই সব করার পরে ওখানে গিয়ে আটকে যাবে। কেন কি আধার বায়োমেট্রিক লক রয়েছে, তা ওই মোবাইলে যে অ্যাপটা নিয়েছি আমরা সেটা কাজ করতে পারবে না। তা আধার বায়োমেট্রিক আনলক করে ফটাফট এই কাজগুলো করতে হবে। 10 মিনিটের জন্য মানে টেম্পোরারি আনলক করা উচিত, বা পার্মানেন্ট আনলক করে আবার পার্মানেন্ট লকও করা যায়, সেটা অপশন। যদি কারো টাইম লাগে এইসব ডিটেলস যদি ফটাফট ভরতে না পারে, তা পার্মানেন্টলি ওটাকে আনলক করবেন, করে এই সব কাজগুলো করে আবার আধারের ইউআইডিএআই ওই সাইটে গিয়ে আবার ওতে লক করে দিতে হবে। ঠিক আছে, চলো এইটা মনে রাখতে হবে কিন্তু খুব, তা নাহলে ওই যে আধার ফেস আরডি অ্যাপটা নিয়েছে ওটা কাজ করবে না। তো ওটা কাজ করবে না কেন, লক রয়েছে, তো ওখানে অ্যাক্সেস করতে পারবে না আমাদের চোখের মনির ডিটেলস বা ফেসের ডিটেলস। তো এই যে এই কুর্তি সেটটা এনেছি, বেশ ভালোই লাগছে, হলুদটা। তবে ফটোতে যতটা ব্রাইট লাগছিল অতটা ব্রাইট লাগছে না, কিন্তু ঠিক আছে, চলে যাবে, বেশ ভালোই লাগছে। আর ফিটিংসটা এবার ঠিক আছে, এল নিয়ে এসছি, লার্জ নিয়ে এসছি, এবার একদম ঠিক আছে। ওইটাও ভালো ছিল, কিন্তু ওটা একটুখানি সাইজের প্রবলেম ছিল। যাই হোক, চলো, ভালো লাগছে বল? ঠিক আছে, চলো, এটা তাহলে আর অল্টার করতে হবে না, একদম ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে, তাও জামার ওপর পরেছি। ঠিকই আছে। চলো, চলে এলাম, ধূপকাঠি নিয়ে এলাম, শেষ হয়ে গেছে ধূপকাঠি, আছে 2-4টে, ব্রেডও একটা আনলাম, আর এই জামাটা। তা এখন বাজে 10টা 20, খাওয়া দাওয়া হয়ে গেল। বেগুন ভাজলাম, আর হচ্ছে এই ছোলার ডাল ছিল, আর কিছু তরকারি করিনি, ওই দিয়ে খেয়ে নিলাম। আর মানে কালী পুজো যেতে যেতেই দেখো আবার জগদ্ধাত্রী পুজো এসে গেল, ছট পুজো গেল, মানে ছট পুজো আজকে, তারপরে আবার জগদ্ধাত্রী পুজো। রাস্তায় যখন আসছিলাম তখন আমাদের পাড়াতে একটা জগদ্ধাত্রী পুজো হয়, মানে মন্দিরে, রক্ষাকালী মন্দির আছে, সেখানে হয়। প্রত্যেকবার দেখি বড় বড় মানে ঠাকুর করে, অনেক মানে বড় বড় বেশ। তো আমরা যখন আসছি তখন দেখছি ঠাকুর সবে এসেছে, কিন্তু আমি ভেবেছিলাম ভিডিও নেব, কিন্তু দেখানো যাচ্ছে না, কেন লোকজন ছিল তো গাড়িতে। তো এবারে দেখলাম ঠাকুরটা ছোট করেছে, বেশি বড় করেনি। ভেবেছিলাম নেব, কিন্তু নেওয়া গেল না, চেষ্টা করলাম। তো লোকজন আছে, ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, আর পেছন দিক করা ছিল, সেই জন্য আর নিলাম না, না তোমাদের সাথে শেয়ার করলাম না। বেশ ভালো লাগছে, আবার বেশ রমরম শুরু হয়ে গেল, চলবে এখন 10, 11, 12 জগদ্ধাত্রী পুজো। তো দেখ, হয়ে গেল সব, আস্তে আস্তে কাটছে, দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো এসে গেল, আবার কেটেও যাবে। আচ্ছা, আজকের মতো ব্লগটা এখানেই। আমি একাই গুড নাইট করছি, ছাদে গেছে মিটিংয়ে। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত।